আর পারছি না, খুব খুব যন্ত্রণা হচ্ছে। হে সৃষ্টিকর্তা, তুমি আমার যন্ত্রণা কমিয়ে দাও। আমায় তো ভেঙে পড়লে চলবে না। এই তো আর অল্প অল্প করে গেলেই হারুন মিয়ার ওষুধের দোকান, সেখানে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। কি, দোকানে যে কেউ নেই। হারুন, হারুন তুমি কোথায়? কোথায় গেলে হারুন? দেখে তো মনে হচ্ছে হারুন একেবারে ব্যবসা গুটিয়ে চলে গেছে। বুড়িমা! আরে কালু যে, এ কি অবস্থা হয়েছে তোর? আমার হাত দুটো অবশ হয়ে গেছে বুড়িমা। কিভাবে যে হলো কিছুই বুঝতে পারছি না। আমার হাত দুটো এভাবে অবশ হয়ে গেছে, কিছুই আমি ধরতেও পারছি না। হারুনের কাছ থেকে ওষুধ নিয়েছিলি তাই না? হ্যাঁ বুড়িমা, এই ঝড়াগড়ে হারুনই তো ছিল ওই সকল অলৌকিক ওষুধের রাজা। আমি তো ওর কাছ থেকে লম্বা হওয়ার ওষুধ নিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমি যদি আরেকটু লম্বা হই তাহলে আমাকে অনেক সুদর্শন লাগবে। কিছুটা লম্বা হয়েছিলাম বটে, কিন্তু আমার হাত দুটো অবশ হয়ে গেছে বুড়িমা। আমি এখানে এসেছিলাম হারুন ভাইয়ের কাছ থেকে ওষুধ নিতে। আমিও তো সেই জন্যেই এসেছি রে। আমার শরীরেও তো লাল লাল গোটা উঠেছে। হারুনের কাছ থেকে আমি বয়স কমানোর জন্যে ওষুধ নিয়েছিলাম। আর এই দেখ, আমার শরীরে কেমন চর্মরোগ দেখা দিল। এগুলো যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না রে। কিন্তু হারুন আলী কোথায় গেল? সে বলেছিল কোনো সমস্যা হলে তার কাছেই যেন আসি, তাই তো এসেছি। কিন্তু সে কোথায়? তার ওষুধ ছাড়া আমি কি করব? আমার মনে হয় আমি আর বাঁচবো না। হারুনটা কোথায় উধাও হয়ে গেল রে? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেল। আরে, তনুটাকে কখন থেকে তেঁতুলের পানি আনতে বলেছি, এখনো এলো না। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। বাবা, এই যে আমি তেঁতুল পানি নিয়ে এসেছি, এই নাও খাও। এ কি, তোর মুখে কি হয়েছে? এগুলো কি? আরে বাবা, ভয় পেও না, এটা নিম পাতা আর মধু দিয়ে তৈরি উপটান। এটা আমার ত্বককে সুন্দর করবে, বুঝেছো? বাবা, সুন্দর হওয়ার জন্য কত কিছুই মেনে চলিস তুই। তুই এমনিতেই যথেষ্ট সুন্দর রে, আর কত সুন্দর হবি বলতো? কি যে বলো না বাবা, আমার আয়নার মতো ঝকঝকে সুন্দর চেহারা চাই। আর সুন্দর চেহারা পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আচ্ছা আচ্ছা, এখন তেঁতুল পানিটায় ঝাল মেশাতো মা। চাচা, ফুচকা দিয়ে তো আমাদের দুজনকে বেশি করে ঝাল টক দিয়ে দেবে, কেমন? আরে রহিম আর আনিস যে, এই মেঘলা দিনে আর কেউ আসুক আর না আসুক, তোরা যে আসবি সেটা আমি জানি। আলি চাচা, তোমার ফুচকার জন্য পানি পেরিয়েও আসবো গো। এমন স্বাদ আর কোথায় পাবো বলো তো? হ্যাঁ চাচা, তোমার ফুচকা না খেলে মনই ভরে না। দাও 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 দাও, জলদি দাও। কই রে মা তনু, তেঁতুল পানিটা দে মা। ওরে বাবা রে, ভূত! আরে না না আনিস, ও ভূত নয়, এ তো তনু। কি, তনু নাকি? তুই মুখে কি মেখেছিস? আরে আনিস ভাই, আমি রূপচর্চার জন্য মুখে নিম পাতা বাটা লাগিয়েছি। আর তোমরা যা করছো না। ও, এত রূপচর্চা করে কি হবে রে তনু? চাচার কাছে থেকে ফুচকা বানানো শেখ। ফুচকা চর্চায় মন দে, কেমন?
কি যে বলো না আনিস ভাই, তোমার যত বাজে কথা। না, এই জায়গাটা ছোট হলেও লাভের জায়গা। আলীকে তো এখানে দোকান করতে দিচ্ছি, কিন্তু ফুচকার দোকান আর কত কত আয় হয় ফুচকার দোকানে। আর এমন বর্ষার মধ্যে ফুচকা কি আর বিক্রি হয়? আমার দোকান ভাড়া তো ঝুঁকির মধ্যে পড়বে মনে হচ্ছে। না, এখানে অন্য কিছু হলে আমার লাভ বেশি হতো। না না, আরে দেখো কেমন আজব লোক, সাথে কত ধরনের বাক্স। যাই তো, কি দেখি তো লোকটা কি নিয়ে এসেছে। শুনেন শুনেন, প্রিয় ফুলনগরবাসী সবাই শোনেন, আমি আনছি জীবনের সব সমস্যার সমাধান। আমার ওষুধ শুধু ওষুধ নয়, এইটা হইল একটা জাদু। সৌন্দর্য, স্বাস্থ্য, দীর্ঘায়ু, কি চান আপনি, সব পাবেন আমার কাছে। আরে বাহ, দারুণ ব্যাপার তো। আহেন আহেন, কি লাগবো আহেন। আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ হইব এইখানে। চইলা হেন, চইলা হেন। চাচা, ও চাচা, আপনার কাছে কি সৌন্দর্য বাড়ানোর ওষুধ আছে? আমি সুন্দর হতে চাই। তুমি তো এমনিতেই সুন্দর মা। আমি আরো সুন্দর হতে চাই চাচা। এই জন্যই তো আমি আছি। যারা নিজে গর পরিবর্তন করবার চায় তাগর জন্যই তো আমি আমার জাদুর ঔষধ নিয়ে আসছি। এই নাও মা, এই ঔষধ খাও। 1 সপ্তাহের মধ্যে তুমি চাঁদের মতো ঝকঝকে উজ্জ্বল হইয়া যাইবা। তোমার চেহারা দিয়া আলো ঠিকরা পড়বো। নিজেই দেখতে পারবা তোমার পরিবর্তন। আর যদি কোনো সমস্যা হয় আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা। আইসাই যখন পড়ছি, এই গ্রামে আট ঘাট বাইঠা বসতে হইব। শুরুতেই একটা দোকান দিবার চাই। সুন্দর জায়গায় একটা দোকান দিলেই ব্যবসাটা সেই জব্বর হইব। তারপর আবুল সাহেব, আপনি তো এই গ্রামে নতুন এসেছেন, সেভাবে আলাপ পরিচয় হয়নি। শুনেছি আপনি নাকি ওষুধ বিক্রি করেন। আপনার ওষুধ নাকি জাদু মন্ত্রের মতো কাজ করে। আমি বাড়াইয়া কমু না, আপনি নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। আপনার ওষুধের অনেক বেচা বিক্রি হওয়ার কথা তাহলে, তাই না? বেচা বিক্রি বিক্রি কইরা কুলাইয়ে উঠতে পারি না, এত যে চাহিদা। আমি এই গ্রামে ভাবছি একটা দোকান ভাড়া কইরা ব্যবসা করবো। ভাড়া না হয় মালিক যা চাই তাই দিমু, কোনো অসুবিধা নাই। কি বলেছেন? যা চাই তাই দেবেন? হ, আমার ব্যবসার অবস্থা তো মন্দ না। ভালো মতো দোকান চালানোর সামর্থ্য আমার আছে। বাহ, বেশ, তাহলে আসুন আসুন আমার সাথে। এই দোকানটা আপনি ভাড়া নিতে পারেন। এখানে আপনার ওষুধের ব্যবসা বেশ ভালো চলবে। আরে বাহ বাহ, দারুণ জায়গাটা। এই জায়গায় আমার ওষুধের দোকানটা খুব চমৎকার হইব। কিন্তু এইখানে তো মনে হইতাছে একটা দোকান চালু আছে। আরে, ওইটা একটা ফুচকার দোকান। এই বর্ষায় ফুচকা কে খাবে বলুন? কিন্তু ওষুধ তো সবাই কিনবে, আর আমিও তো নিজের লাভটাই দেখব, তাই না? তা তা কিন্তু একদম ঠিক কথা কইছেন। ঠিক আছে, আমি ওই দোকানটাই নিমু।
কি কি আপনি আপনি কে? আমার দোকানে আপনি কি করছেন? আপনার দোকান? এইটা এখন থেকে আমার দোকান। আজিজ সাহেব আমার কাছে এই দোকান ভাড়া দিছে। কি বলছেন? আজিজ সাহেব আমাকে তো কিছুই জানায়নি। উনি এভাবে তো আপনাকে দোকান ভাড়া দিতে পারেন না। পারেন কি পারেন না সেটা উনারই জিজ্ঞাসা করেন না। আমি তারে ভাড়া দিয়ে দিমু আর আমি এইখানে ব্যবসা করবো। এর চাইয়া বেশি কিছু আমি জানি না। কতবার আজিজ সাহেবের কাছে দোকানটা ফেরত চাইলাম, উনি ফেরত দিতে রাজিই হলো না। আমার ভাগ্যটাই আসলে খারাপ। বাবা, এ কি তনু, তোর গায়ে এগুলো কি? কি হয়েছে তোর? আমি জানি না বাবা, হঠাৎ গায়ে এগুলো কি উঠলো, খুব ব্যথা করছে বাবা। সে কি? কিছু কি খেয়েছিস নাকি তুই, নাকি গায়ে কিছু লাগিয়েছিস? বাবা, আমি তো কেবল কি? বাবা, আমি তো শুধু সুন্দর হতে চেয়েছিলাম, আমি তাই আবুল আলী সুন্দর হওয়ার ওষুধ খেয়েছি। আবুল আলীর ওষুধে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমি আজিজ সাহেবের কাছে যাব। এই ভয়ঙ্কর জিনিসের দোকান দেওয়ার অনুমতি উনি কি করে দিলেন? বাবা, আবুল চাচা বলেছেন সমস্যা হলে ওনার কাছে যেতে। তুই চুপ কর। মশার কামড়ে যে অসুস্থ হয় সেটা কি মশা সারাতে পারে? আমি আজিজ মিয়ার কাছে এর জবাব চাইব। আজিজ সাহেব, আমার দোকানটা ফেরত দিন। ওই আবুলের ওষুধ খেয়ে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এমন ক্ষতিকর জিনিসের দোকান দেওয়ার অনুমতি আপনি কি করে দিলেন? ক্ষতিকর জিনিস? দুনিয়ার সবাই আবুলের ওষুধ খেয়ে সুফল পাচ্ছে, আর তোমার মেয়ের ক্ষতি হয়ে গেল। যাও 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 যাও, এখানে ঝামেলা করো না তো। যাও 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 এখান থেকে। কটা টাকার কাছে আপনি এভাবে বিক্রি হয়ে গেলেন? আমার তো এই ফুচকার দোকান ছাড়া আর কিছুই নেই। আমার মেয়েটার এখন চিকিৎসা করাতে হবে। আপনি অন্তত সেদিকটা ভেবে আমার দোকানটা আমাকে ফেরত দিন, আর তা না হলে আবুলকে ক্ষতিপূরণ দিতে বলুন। ক্ষতিপূরণ? দোকান ফেরত? তাতে আমার কি লাভ হবে শুনি? ওসব ফালতু কাজে আমি সময় নষ্ট করতে পারবো না, একদমই পারবো না। আমার প্রতি দয়া করুন সাহেব, দয়া করুন। আমার দোকানটা আমাকে ফিরিয়ে দিন। আচ্ছা বেশ, তো দোকান যখন ফেরত চাও তাহলে এক কাজ করো, আমাকে এককালীন 50,000 টাকা দাও, আমি তোমার দোকান ফেরত দিয়ে দেব। কি বলছেন আপনি? এত টাকা আমি কোথায় পাবো? তাহলে আমারও কিছু করার নেই। টাকা দিলে দোকান পাবে, আর টাকা না দিলে দোকান আবুলেরই থাকবে। কথা পরিষ্কার, বোঝা গেছে তো? বোঝা গেছে? আলী চাচা, বাবা আনিস, আমি একই বিপদে পড়লাম বাবা। মেয়েটা এমন অসুস্থ, চিকিৎসা করানো প্রয়োজন। তোমার বাবা আমার দোকানটা এভাবে অন্য একজনকে দিয়ে দিল। হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? কি করব আমি? চাচা, আমি বাবাকে অনেক বুঝিয়েছি। বাবা কিছুতেই টাকা ছাড়া দোকান ফেরত দিতে রাজি হলেন না। তনুকে বড় কবিরাজ দেখাতে হবে, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। ফুচকার ব্যবসাটা চালু না হলে আমি যে কিছুই করতে পারছি না। চাচা, আপনি চিন্তা করবেন না, আপনার ফুচকার ব্যবসা আবার চালু হবে। কি করে চালু হবে আনিস? দোকান কোথায়?
আর এই বর্ষায় পানি জমে বন্যা শুরু হবে হয়তো শিগগিরই। এর মধ্যে হেঁটে এসে ফুচকা খাবে কে? আমি একটা উপায় বের করেছি চাচা। কি উপায়? সেটা সময় হলেই দেখতে পারবেন চাচা। ইস, কতদিন আদি চাচার ফুচকা খাই না। বাবাকে কতবার বলেছি ফুচকা খাওয়াতে নিয়ে যেতে। এই বর্ষার মধ্যে নাকি আদি চাচা ফুচকা বানান না। এটা কোনো কথা? বর্ষাকালে বুঝি ফুচকা খেতে ইচ্ছে করে না? ফুচকা ফুচকা, আদি চাচার মজাদার ফুচকা। আসুন খেয়ে যান। এই বর্ষায় উপভোগ করুন মজাদার ফুচকা। এ কি, সত্যি তো ফুচকা এসেছে? আলি চাচার ফুচকা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো খুকি, সত্যি ফুচকা এসেছে। কি মজা, কি মজা! আমি এখন ফুচকা খাবো। যাই, বাবাকে এক্ষুনি ডেকে আনি। বাহ আনিস, কি এক বুদ্ধি বের করেছিস রে। হ্যাঁ রে, বর্ষায় পানি জমে আছে, লোকে ফুচকার দোকানে যখন আসতে পারছে না, তাহলে আমরাই ভাবলাম ফুচকার নৌকা নিয়ে লোকের কাছে কাছে যাই। সত্যিই আনিস, তোমার জবাব নেই। বর্ষায় নৌকায় ফুচকা বিক্রি, পানি পেরিয়ে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে ফুচকা। বাহ, আমি তো রীতিমতো ভেঙেই পড়েছিলাম। তুমি আর রহিম না থাকলে যে কি হতো আমার। চাচা, আপনি একদম চিন্তা করবেন না। আমরা যেভাবেই হোক তনুর চিকিৎসার টাকা জোগাড় করবই করব। আপনার দোকানও ফেরত পাওয়ার ব্যবস্থা করব চাচা। আলি চাচা, দেও দেও, বেশি কইরা ঝাল দিয়ে টক দিয়ে ফুচকা দেও। এই নাও নাও, ঝাল আর টক নাও। আর আমাকে ঝাল কম দিও, বুঝলে? কিরে টুনি, তুই না এইমাত্র ফুচকা খেয়ে গেলি? বাবা বলেছে আরেকবার খেতে। আদি চাচার ফুচকা বলে কথা। ভাগ্যিস তোমরা নৌকায় করে ফুচকা বিক্রি করছো, তা না হলে যে কি হতো। আনিস, টাকাটা তো জোগাড় হয়ে গেছে। আমি আবার আমার দোকানটা ফেরত পাবো তো? তবেই তো তনুর চিকিৎসা করাতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ আনিস। তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। কি যে বলেন চাচা, আপনার হাতের ফুচকা বর্ষা শেষেও খেতে পারবো, এটা ভেবেই তো ভালো লাগছে। আপনি আবার আগের জায়গায় দোকানে বসবেন, এটা তো অনেক বড় আনন্দের কথা। সবই হবে কাকা, আবারও আপনার দোকানটা আপনি ফিরিয়ে পাবেন। তবে সবার আগে তনুকে সেই নামকরা কবিরাজে দেখাতে হবে। শুনেছি এখন উনি ঝরাগড়ে আছেন। তনুকে সুস্থ করে না তোলা পর্যন্ত আমার কোনো শান্তি নেই বাবা, আমার কোনো শান্তি নেই। হ্যাঁ চাচা, শুনেছি উনি খুবই বিখ্যাত কবিরাজ। দেশে দেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। উনি নাকি সব ধরনের রোগও সারাতে পারেন। এই যে আপনারা শুনুন, একটু শুনুন, আমাদের কথা শুনুন। আপনারা কারা? এই গ্রামে তো আগে দেখিনি। আমরা ঝরাগড় থেকে এসেছি। আমি একজন কবিরাজ, আর উনি পঞ্চায়েত থেকে এসেছেন। আপনি আপনি কি ঝরাগড়ের সেই বিখ্যাত কবিরাজ? বিখ্যাত কিনা জানি না, তবে আপাতত ঝরাগড়ের মানুষের চিকিৎসা করছি। খুব জটিল কিছু রোগে তারা আক্রান্ত হয়েছে। এক ঔষধ বিক্রেতার ভয়ঙ্কর সব ঔষধ খেয়ে সবাই এখন রোগে ভুগছে। কি আশ্চর্য, আমাদের এখানেও তো ঠিক এমনটাই হয়েছে। আবুল আলীর সুন্দর হবার ওষুধ খেয়ে আমার মেয়ে তনু অসুস্থ হয়ে পড়েছে। কবিরাজ সাহেব, আমি তো আপনাকে আমার মেয়ের চিকিৎসার জন্য খুঁজছিলাম। আপনার মেয়ের চিকিৎসা অবশ্যই করব, তবে তার আগে
অবশ্যই খুঁজে বের করতে হবে কে এই আবুল আলী। আমাদের ওইখানে তো হারুন আলী নামে ওষুধ বিক্রি করত, দোকান খুলে ব্যবসা শুরু করেছিল সে। আবুল আলীও তার দোকান খুলে এখানে বেশ ব্যবসা করছে। তাই বুঝি আমাদের আবুল আলীর দোকানে নিয়ে যাবেন? অবশ্যই অবশ্যই, চলুন চলুন। আরে কারা আপনারা, এইখানে কি চান? আরে এই তো সেই হারুন আলী, এই তো। আরে কে হারুন আলী? কার কথা কইতাছেন? আবুল আলী, তুমি আসলে হারুন আলী? তুমি ছড়াঘরে মানুষের ক্ষতি করেছ, ক্ষতিকর ওষুধ বিক্রি করে পালিয়ে এখানে এসেছ। এখানেও সেই একই ধান্দাবাজি শুরু করেছ তুমি। তুমি মানুষের স্বাস্থ্য নষ্ট করেছো, তাদের ক্ষতি করেছো, তোমার বিচার হবে আবুল আলী। তনুর এই অসুখ তোমার ওষুধের কারণেই হয়েছে। তোমার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। আমি বেশ কিছুদিন ছড়াঘরে ছিলাম না, ফিরে এসে দেখি গ্রামের অর্ধেক লোক অসুস্থ। এ তুমি কি করেছো আবুল আলী? এ তুমি কি করেছো? না মানে মানে পঞ্চায়েতের অন্য লোকজনের কাছে খবর চলে গেছে, সবাই আসছে তোমার বিচার করতে। এবার তোমার দিন শেষ আবুল আলী, তোমার দিন এবার শেষ। এখন তোমার কেমন লাগছে মা? ভালো লাগছে চাচা, আমি এখন একদম সুস্থ হয়ে গেছি, তাই না চাচা? হ্যাঁ মা, তুমি প্রায় সুস্থ হয়ে গেছো। কবিরাজ সাহেব, এই যে আপনার টাকাটা। টাকা? আপনার মেয়ের মুখের হাসি আমার চিকিৎসার ফি। আপনাকে টাকা দিতে হবে না। সে কি? না 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 না, তা হয় না। অবশ্যই হয়। টাকার কথা ভুলে যান, ওটা আমাকে দিতে হবে না। মেয়ের দিকে খেয়াল রাখুন। আজ আমি আসি। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিরাজ সাহেব, অসংখ্য ধন্যবাদ। ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন কিন্তু, ঠিক আছে? আরে আজিজ সাহেব, আপনি এখানে? আলী, আমি লোভে পড়ে ভুল করেছি রে, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার দোকান তুমি ফেরত নিয়ে আবার ফুচকার ব্যবসা শুরু করো। আমাকে কোনো টাকা দিতে হবে না, কেবল মাসে মাসে ভাড়াটা দিলেই হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজিজ সাহেব, তবে আপনার দোকানে আমি ফুচকা বিক্রি করতে পারবো না। কিন্তু কেন? আমি তো ক্ষমা চাইলাম। আমার কথার মানে হচ্ছে, এই বর্ষায় আমি নৌকাতেই ফুচকা বিক্রি করব, বুঝছেন? বর্ষা শেষ হোক, এরপর আবার দোকানে বসবো। ফুচকার দোকানে দেখা হবে বর্ষা শেষে। এই কথা? ভালো রসিকতা জানো দেখছি আলী তুমি। এই একটু আর কি। 10টা বছর কেটে গেছে। সময় সময় কত দ্রুত চলে গেছে, কিন্তু এই গ্রামের গন্ধটা একটুও বদলায়নি। ধান, মাটি, কাঁচা পুকুরের গন্ধ সব যেন এখনো আগের মতোই রয়ে গেছে। এই গেটটা এখনো কিচকিচ করে। দাদু কতবার বলতেন, এই গেটে শব্দ হলে মনে হয় এই বুঝি আনু বাড়ি ফিরেছে। আরে অনন্যাদি, আপনি? আমি তো আপনাকে চিনতেই পারছিলাম না, বড়ই হইয়া গেছেন গো। তুই মিতু, কত বড় হয়েছিস।
তোকে যখন লাস্ট দেখেছিলাম তুই তখন হামাগুড়ি দিতি। বড় হইম না, আপনি তো কতদিন ধইরা আসেন না। দিদিমা অনেক দিন ধইরা আপনার লাইকা কান্দেন। আনু দিদি ভাই, তুই আইসোস? আয় আয়, কাছে আয়। আমি আসতে অনেক দেরি করে ফেলেছি, তাই না দিদা? না রে, তুই আইসোস, এখন সব ঠিক হইয়া যাইব। তোর দাদু মরণের পর থাইকা বাড়ি ঘর সব চুপচাপ, রান্নাঘরেও আগুনও চলে না আর। আচ্ছা দিদা, তুমি কি এখনো পেঁপে দিয়ে চিংড়ি ঘন্ট করো? ওইটা তো দাদুর প্রিয় ছিল। প্রতিবারই তিনি বলতেন, আনু খাও, এটা তোমার দিদার জাদুর রান্না। ও রান্নার স্বাদ এখন মনে নাই রে দিদি ভাই। কতদিন হাতেই ধরা হয় নাই হাড়ি কুড়ি। তোর দাদুর লগে লগে আমারও মন সইরা গেছে। তাহলে আবার মনে করো দিদা, আমি শিখবো, তোমার কাছেই শিখবো, ওই স্বাদ আবার ফিরিয়ে আনবো। তুই তুই কেমনে শিখবি? তুই তো আধুনিক মাইয়া, রান্নাঘরে ঢুকবি তুই? তুমি বললেই আমি ঢুকবো। আমি শুধু রেসিপি না, তোমার ভেতরের গল্পগুলো খুঁজে আনবো। এই ঘরে কত গল্প জমে আছে কে জানে। দিদার হাতের রান্নার জাদু, দাদুর হাসি, হাড়িতে ফুটতে থাকা পেঁপে আর চিংড়ির গন্ধ, সব যেন বাতাসে মিশে আছে এখনো। উফ, এত ধুলো জমেছে, কি জানি কবে এটা শেষ খুলেছে। রেসিপি খাতা, এইটা তো দিদার হাতের লেখা। চিংড়ি ঘন্ট গিরিধারীর প্রিয়। এই তো ওটাই। দিদি, ওই খাতা আপনি পাইলেন কেমনে? দিদিমা কইতেন খাতা কেবল আপনি আইলেই খুলবো, তাই তো এত বছর এমনই পইড়া রইছে। দিদা এখনো আমার কথা বলেন? হ, প্রতিদিন কয়, আমার রানু আইলে ওর লগে বইয়া অনেক গল্প করমু, ওরে রান্না করা শিখামু। তো দিদা এখন তো অনেক কিছুই ভুল্লা গেছে মনে হয়। পেঁপে পাতলা করে কাটিতে হইবে, চিংড়ি ধুইয়া নুন দিয়া ভেজে লইতে হয়, আর তারপর উফ, এই অংশটা তো ভেজে গিয়ে দাগ লেগেছে, বাকিটা পড়াই যাচ্ছে না। দিদি, আমি শুনছিলাম শান্তি পিসিমা অনেক কিছু জানে। উনি কইতেন দিদিমা আগে উনার লগে বইসা কত রান্না করত। তাহলে উনার কাছেই যাব, দেখি উনি কিছু জানেন কিনা। তবে এই খাতাটা আমি আমার কাছেই রেখে দিব। এটাতে আছে দিদা আর দাদুর রান্নার গল্প। আমার শুধু স্বাদ জানার দরকার না, আমি উনাদের ভালোবাসা আর স্মৃতিও চাই। এই পাতাটা দেখো, লেখা কেমন ঝাপসা হয়ে গেছে। মনে হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ ধাপ ছিল। এই লাইনটা দেখেন তো দিদি, কইতেছে ঝাল ভাজা দেওয়ানের আগে তেজপাতা দিতে। এরপর আর কিছুই বোঝা যাইতেছে না। আগে পাতায় লেখা ছিল চিংড়ি হালকা লাল হয়ে উঠলে নামিয়ে রাখো, আর তারপর এই চিহ্নটা আবার কি? এটা তো কোনো রান্নার টিপস না, অদ্ভুত লাগছে, যেন কোনো সংকেত। আমার মনে হচ্ছে এটা দাদু এঁকেছিলেন। ওনার তো নাকি যে কোনো ব্যাপারে রহস্য খুব পছন্দ আছিল। কই তো রান্নায়ও নাকি রহস্য থাকে। দাদু তো সবকিছুতেই রহস্য খুঁজতেন, এমনকি ঝোড়ের ঘ্রাণেও। চল দিদার কাছে যাই, উনি কিছু মনে করতে পারলে এই রহস্যটা কিছু পরিষ্কার হতে পারে। দিদা, এই পাতায় কি লেখা ছিল মনে আছে? এটা ছিঁড়ে গেছে মনে হয়। এই জায়গাটায় ছিল এক গোপন ফোড়নের কথা। আমি নিজেই লিখছিলাম। উপকরণ লিখলেও আসল ঘ্রাণটা তো মুখে মুখেই চলতো, লেখায় ধরা পড়ে না। কিন্তু ফোড়নটা কি ছিল দিদা? শুধু সর্ষে চিড়ে নয়,
নিশ্চয় কিছু ছিল যেটা রান্নাটাকে আলাদা করত। একটা মশলা তোর দাদু আমার জন্য আনতো শিলং থাইকা, পাতা শুকায়ে গুঁড়া করতাম, সেইটা দিয়ে দিতাম একদম শেষে, গন্ধই আলাদা হইতো। সে মশলাটার নাম মনে আছে তোমার? মনে পড়তাছে না রে, বয়স হয়েছে তো, এখন তো অত কিছু মাথায় ধইরা রাখতে পারি না। আমাদের আরো কিছু খুঁজতে হবে মিতু, শুধু রান্না না। এই গল্পের ভেতরে লুকিয়ে আছে একটা অন্য রহস্য। প্রথমে কি শান্তি পিসিমার কাছে যাইবেন? উনি দিদিমার লগে আগে রান্নাঘরে একসঙ্গে বৈশা গল্প করতেন। চল, পিসিমাকে অনেক বছর দেখিনি, এখন কেমন আছেন কি জানি। আরে এইটা কেডা? তুই গিরি আর বাসন্তীর আনু না? মা গো মা, কত বড় হইয়া গেছস। পিসিমা, তুমি একটু বদলাওনি। আমি তো বুড়ি হইয়া গেছি, চামড়াও কুচকে গেছে, হাঁটুর ব্যথা উঠছে আর নামছে, তবু তুই বলছিস আমি বদলাইনি? পিসিমা, আমি দিদার রান্নার একটা পুরনো রেসিপি করছি, পেঁপে দিয়ে চিংড়ি ঘন্ট। খাতায় কিছু ছাপ পাওয়া গেছে, কিন্তু অনেক কিছু মুছে গেছে। বাসন্তীর সেই ঘন্ট? ওরা তো আর হাড়ির সঙ্গে কথা কইতো, রান্নার আগেই পেঁপেটারে তেল মালিশ করতো। তোর দাদু তো এত মজা কইরা খাইতো, যেন পেঁপে ঘন্ট না, প্রেম ঘন্ট। তাই বুঝি, আমি সেই প্রেমটাই খুঁজতে এসেছি। কি দিয়ে শুরু করতো দিদা? প্রথমে কড়াইটা চুলায় দিত, মাটি বা পাতিলের হাঁড়ি, হালকা আগুন, সর্ষের তেল গরম হইলে শুকনা মরিচ আর পাঁচফোড়ন, তারপর একটু ভাজা জিরে বাটা গুঁড়ো। সাধারণ সবজি রান্নার মতো না, ওর রান্নাটাই ছিল একটু অন্যরকম। মাটির হাঁড়ি, সর্ষের তেল, শুকনো মরিচ, পাঁচফোড়ন, জিরে বাটা গুঁড়া, হ্যাঁ এগুলোই তো, নাকি আরো কিছু আছে? আর একটা কথা, চিংড়িগুলো আগে ভেজে রাখতে হবে, বলতো ঘন্টের রস চিংড়ির গায়ে আলগা গায়ে মাখে। অনু, মা অনু, তুই কবে আইলি রে? আমাগো তো একদমই ভুল্লা গেছস, গ্রামের কোনো খোঁজ খবর রাখিস? সব খবর একসাথেই নিতে এসেছি ঠাম্মা। দিদার রান্না ফিরে পেতে চাই, তুমি কি কিছু মনে করতে পারো? ওই রান্না, ওইটার গন্ধে বাড়ি ভইরা যাইতো। একটা কথা মনে আছে, চিংড়ির খোসা কখনো ছাড়তো না, বলতো এই খোসার কুড়মুড়ে ভাবটাই নাকি ঘন্টে আলাদা ঘ্রাণ আনে। খোসা সহ চিংড়ি, কি অদ্ভুত! এখন কেউ এটা করেই না। আর মনে রাখো, রান্নার সময় উনি হাড়ির মুখ খোলার আগে একটা শুকনো পাতাও দিতেন। কি যেন পাতাটা, মুখে আইতাছে না। এক একজন এক এক খণ্ড গল্প দিচ্ছে, যেন সব মিলে একটা সময়ের দরজা খুলছে। যেন এটা একটা রান্না না, এটা একটা জাদু, ধাপে ধাপে বানানো ইতিহাস। দিদি, ওই সাদা মাকো ঘরে আবার আইবো? আসবে, খুঁজতে খুঁজতে একদিন ঠিক খুঁজে পাবো। তুই আসলে করছিসটা কি অনু? তোর হাতে এত কাজ, শহরে ফিরতে হবে কাল, আর তুই বসে বসে এই সব পাগলামি করছিস। এই পেঁপে চিংড়ি রেসিপি লিখছিস তুই? এটা শুধু পেঁপে চিংড়ির কথা না দাদা, এটা একটা সময়ের গল্প, দাদু স্মৃতি, দিদার স্বপ্ন। আরে ভাই, এখনকার যুগে এই সব ঘন্ট কে খায়? ফুড পান্ডা খুললেই সব পাওয়া যায়। এতটা কষ্ট করে রান্না করার দিন কি আর আছে নাকি রে? সব খাবার তো আর খাবার হয় না হরিণ, কিছু রান্না থাকে আত্মার স্বাদ, সেটা স্মৃতির ভেতরেই গাথা। তোর দাদু প্রতিবার বলতেন, এই ঘন্টে আমার জীবনের ঘ্রাণ আছে, আর আমি সেটা ভুলতে পারি না।
তোর যা ইচ্ছা তুই কর, আমি শুধু বলছি সময়টা বাঁচিয়ে আরো কিছু কাজ করা যেত। তোর তো সামনে বিদেশে একটা কনফারেন্স আছে, সেখানে যাবি না নাকি তুই? পরিবারের ঐতিহ্য হারিয়ে গেলে কনফারেন্স দিয়ে কি হবে? এই রান্নাটাই যদি আমাদের পরিবারকে একসাথে বসাতে পারে, তার চেয়ে বড় অর্জন আর কিচ্ছু হতে পারে না। বোকা পোলা অরিন্দম, সময়ের দাম বোঝে, শেকড়ের বোঝে না। ও শহরের পোলা, শহরে বড় হইছে, পরিবারের সাথে থাকতে পারে নাই, তাই ওর কাছে পরিবারের কোনো গুরুত্ব নাই। আমার কেবল মনে হয় দাদুর তৈরি করা ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে, আর আমি সেটা ফিরিয়ে আনতে চাই। আমার বিশ্বাস তুই পারবি দিদি ভাই। প্রথমবার ভুল হইব, দ্বিতীয়বারও, কিন্তু তৃতীয়বারে নিশ্চয়ই হইব, সেই পুরান ঘ্রাণটা ফিরাইব। এই রান্না, এই হাড়ি, এগুলো সব বস্তু নয়, এগুলো তো আমার দাদু দিদার ভালোবাসা, আর আমি সেটা কিছুতেই হারাতে দেব না। পেঁপে পাতলা করে কাটা, ওকে? চিংড়ি আগে ভেজে নিতে হবে। না না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দিদা বলতেন লাল না, গোলাপি। ও দিদি, ইউটিউব দেখা শিখতেছেন? ওই রান্না কি ওইখানে পাওয়া যাইব নাকি? পাওয়া যায়, কিন্তু আমাদের আসল ঘ্রাণটা নেই। আমি কেবল দেখে নিতে চাই কিভাবে সেদ্ধটা ঠিক হয়, কিন্তু স্বাদটা সেটা তো দিদার হাতেই ছিল। মায়ের রান্না নিঃসন্দেহে ভালো, কিন্তু কেমন যেন একটা শূন্যতা। খাবারটা নিখুঁত, তবু মন বলছে এইটা ওটা নয়। যেটা দাদু খেতেন আর চোখ বন্ধ করে বলতেন এইটাই জীবন। আমি ঠিক করেই ফেলেছি, আগামীকাল আমি নিজ হাতেই রান্না করব। ভুল করব, পুড়ে যাবে, কাঁচা থাকবে, তাও করব। যতবার দরকার ততবারই বানাবো, যতক্ষণ না আমি সে পুরনো গন্ধটা পাই। রান্না কেমন হইছে? আপনার চোখ মুখ দেখা মনে হইতাছে রান্না মনের মতো নয় নাই। হ্যাঁ রে, রান্না খারাপ হয়নি, কিন্তু আমি যেমনটা চাচ্ছি তেমনটা হয়নি। আগামীকাল আমি নিজেই রান্না করব, এইবার মনের মতো হবেই হবে। হ্যাঁ, তাই যেন হয়। আমি আপনারে সাহায্য করব। তুই তো আমার শিখিয়ে দেওয়া ছোট্ট শেফা। তেল কি কম হয়ে গেল নাকি? না থাক, এখন যদি আরো কিছুতেই সবটাই নষ্ট হয়ে যাবে। মিতু, চিংড়িগুলো খোলাতে হয়ে যাচ্ছে না তো? দিদি দেখেন, চিংড়ি একদম মসমসা হইয়া যাইতাছে। একটু কম ভাজলে ভালো হইতো না? তুই একটু চুপ করবি? তুই তো বক বক করে আমার মাথা ঘুরিয়ে ফেলেছিস। এমনিতেই আমি নতুন মানুষ। উফ, একটু বলবো? পেঁপেগুলো মনে হচ্ছে আধা কাঁচা, আর চিংড়িগুলো একদম রাবার হয়ে গেছে। কি বলিস? তাই নাকি? আমি পারছি না। এত ভালোবাসা, এত ইতিহাসের ভার, আমি কি এটা ধরে রাখতে পারবো না? দিদি, আমি কিছু করতে পারি? হ্যাঁ বলো। ভাঙ্গা পড়েন না দিদি, আগুনে প্রথমবারই মাছ ভাজা যায় না। হঠাৎ করেই দিদিবার মতো রান্না করতে পারবেন না, এইটাই তো স্বাভাবিক। তুই তো দেখছি এখন দার্শনিক হয়ে গেছিস রে। দিদি, কাল আবার চেষ্টা করেন, আমার বিশ্বাস আপনি কাল ঠিকই পারবেন। হ্যাঁ রে, কাল আবার শুরু করব, তবে এবার মন দিয়ে। আর কাঁদবো না, এবার কেবল রাঁধবো। ওইসব পুরান চিঠি পইড়া তুই কি করবি দাদু ভাই? ওইসব আর কেউ পড়ে না। দিদা, দাদু সবসময় রেসিপির কথা বলতেন, হয়তো তেমন কিছু তোমার জন্য রেখে গেছেন। দিদা, এটা দাদুর হাতের লেখা না? তোমার জন্য চিঠি। ও, ওইটা তো গিরিধারী ওই চিঠিটা লিখছিল আমার জন্মদিনে। বলছিল তোরে সারা ঘন্ট রাধাই হয় না।
বসু, তোমার হাতের ঘন্ট খাইলে আমার বুকটা ভইরা ওঠে। তুমি যে মশলা দাও, আমার মনে হয় তাতে জাদু আছে। তোমার রান্নার গোপন হলো সেই পাতার গুঁড়া। আমরা একবার শিলং বেড়াতে গিয়েছিলাম না, সেখান থেকে কানা পাতাটা শুকাইয়া তুমি সেই গুঁড়া করতা, তা শেষে দিতা, পুরো বাড়ি ভইরা যাইতো ঘ্রাণ দিয়া। শিলং থেকে আনা গুঁড়া পাতা? এইটা তো কোনো রেসিপিতেই ছিল না, তুমি এইটা আমাকে বলনি কেন? দিদি ভাই, আমি ভুল লাগেছিলাম। তোমার দাদুর কথায় আবার মনে হইল ওইটা আসলে শুকনো তুলসী পাতার মতো কিছু, কিন্তু একটু টক গন্ধ ছিল। সেইটাই দিতাম ঘন্টের শেষে, 1 চিমটি মাত্র। এই তো, এইটাই ছিল ঘন্টর প্রাণ। আমি তো এইটা ছাড়াই বানাচ্ছিলাম, তাই বলেই স্বাদ হয়নি। এখন বুঝতে পারছি কেন সেটা প্রাণহীন লাগছিল। এইবার হয়তো তুমি বানাইতে পারবা দিদি ভাই। এইবার রান্না না, স্মৃতির আদা হইব। এই হাঁড়িতে যখন দিদা রান্না করতেন, আমি তখন অনেক ছোট। আজ আমি নিজেই সেটা রান্না করব, আমার বিশ্বাসই হচ্ছে না। দিদিমা কইতেন মাটির হাঁড়িতে রান্না করলে নাকি রান্নার স্বাদ আরো ভালো হয়। এইবার অনন্যাদি পুরো পাকা রাঁধুনি হয়ে গেল। এই ঘ্রাণটাই তো, এটা তো আমার হাতের। অনু কি তবে? এই পাতাটা, এটাতেই দাদুর ভালোবাসা, দিদার ঘ্রাণ আর আমার যুদ্ধ। শেষ মুহূর্তে দিতে হবে যত্ন করে। এটা তো সেই ঘ্রাণ, সেই স্বাদ। আমি তো ভাবিনি। তুই পারবি অনু, তুই পারবি। সেই স্বাদ 20 বছর পর পেলাম। মনে হচ্ছে যেন সময় পিছিয়ে গেছে। দিদা, এটা তোমার জন্য। তুমি ছাড়া এই রান্নার মানেই নেই। ঘন্ট রাধা মানে খালি মশলা না, মন লাগে দিদি ভাই। তোর হাত দিয়ে আজ আবার মন ফিরে আইছে। তুই সত্যি আমার রান্না আগলে রাখলি। আমি আগলে রাখবো দিদি ভাই, যতদিন থাকি তোমার রান্না আমার ভেতরেই থাকবে। এইটা এখন আবার ঘন্ট? না মা, এইটা ঘরের ঘন্ট। এই রান্নায় ঘরের মানুষ চড়ায়, এই রান্না ঘর রাধে। দিদিমা, আপনি এত কি ভাবতেছেন? ভাবতাছি অনন্যার রান্নার কথা। ঐতিহ্য হারায় না যদি কেউ সেইটা খুঁজা ফিরায় আনে। এই রেসিপি শুধু রান্না শেখায় না, এই রেসিপি আমাদের শেখায় কিভাবে স্মৃতিকে ভালোবাসায় রূপ দেওয়া যায়। তুই শুধু রান্না করিস নি মা, তুই একটা ঘর আবার বানিয়েছিস। আমার মন কইতাছে গিরিধারী আমাগো কথা শুনতাছে। মনে হইতাছে ও আমাগো লগেই বইসা আছে। কেউ স্মৃতি ধরে রাখুক বা নাই বা রাখুক, আমি ধরে রাখবো। এইটা আমার উত্তরাধিকার।